প্রথমেই যেতে চাই আপনার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ভোট এবং জোটের মেরুকরণটা প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিএনপিতে যোগদান করছে বিভিন্ন দল থেকে ছেড়ে আসা নেতারা প্রতীকের জন্য, আবার হঠাৎ করেই জামায়াতের সঙ্গে যুক্ত হলো এনসিপি এবং এলডিপি। এই যে নিত্য নতুন মেরুকরণগুলো ঘটছে, এর সবশেষ আলাপ রাজনীতিতে আছে। তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার পর জামায়াতে আমির তিনি বলেছেন যে দেশের স্বার্থে একসাথে তারা কাজ করতে রাজি। এই একসাথে কাজ করতে কেউ কেউ ব্যাখ্যা করতে চাইছেন যে জামাত কি আবারও বিএনপির সঙ্গে টাই হয়ে কাজ করবে জোটগতভাবে, এমন কোনো ইঙ্গিত কি আসছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই আলোচনার শুরুতে সদ্যপ্রয়াত আমাদের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শরীফ উসমান বিন হাদি এবং ম্যাডাম খালেদা জিয়া, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদাউস কামনা করছি। বাংলাদেশের রাজনীতি আপনি যে 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 বক্তব্য দিয়ে সূচনা করেছেন, আমি মনে করি যে এই বক্তব্য জুলাই 24-এর কারণে আপনি আজকে দিচ্ছেন। এটা গত 17 বছরে এই বক্তব্য, এই মুক্ত কণ্ঠ কখনো প্রতিধ্বনিত হয়নি। মিডিয়া মুক্তভাবে কখনো নিজেদেরকে মেলে ধরতে পারেনি এবং অনেক মানুষকেই আপনারা এখানে আনতেও পারেননি। বিভিন্ন দলের প্রতি এমবার্গো ছিল, বিভিন্ন মানুষের প্রতি এমবার্গো ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এই জায়গা থেকে আমি মনে করি যে এখন তো সবাই কথা বলতে পারছে, বাংলাদেশে একটা মিডিয়াও বন্ধ হয় নাই, এটা মিডিয়ার কণ্ঠ রোধ হয় নাই। এই যে জায়গাটা তৈরি হয়েছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের কারণেই হয়েছে, আমি মনে করি সেটাকে স্বাগত জানানো উচিত। আরেকটি কথা আপনি যেটা জিজ্ঞেস করেছেন, জোটের ব্যাপারে বলেছেন, এটা তো আশ্চর্যজনক হওয়ার কোনো কিছু নেই। জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে, জুলাইকে যারা ধারণ করে, যারা সংস্কারকে ধারণ করে, যারা পরিবর্তিত বাংলাদেশ চায়, তাদের সাথে অন্যদের একটা জোট হবে, বা এখানে জোট আমি বলবো না, এখানে মানে আমরা যেটা বলছি যে নির্বাচনী আসন সমঝোতা, এটার মাধ্যম দিয়ে আগামী নির্বাচনে আমরা একসাথে লড়াই করতে চাই একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলের জন্য। সেই জায়গায় এসে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 8টি দল ছিল, এর সাথে এসে এনসিপি এবং এলডিপি যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ তৈরি হয়েছে আগামী দিনে যে গণভোট হতে যাচ্ছে, যে ভোটটা আমাদের খুব দরকার, সেটা জয়যুক্ত হবে এবং এই বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামীর আমির এর আগেও বলেছিলেন যে আমরা যদি 200 আসনও পাই তাহলে আমরা বিএনপি সহ অন্য সব দলকে সাথে নিয়েই আমরা সরকার গঠন করব। আমিরে জামাত ম্যাডাম জিয়ার মৃত্যুর পর তার পরিবার, তার সন্তান সহ তার পরিবারকে সমবেদনা জানানোর জায়গায় যে উনি পূর্বের স্মৃতিচারণী করেছেন যে 4 দলীয় জোট, 20 দলীয় জোট, যেই রূপরেখায় আমরা দীর্ঘ বছর একসাথে লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রামে ম্যাডাম জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। ঐক্যের যে পাটাতন উনি তৈরি করে গিয়েছেন, সেই পাটাতনের পরে দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে আমরা বিএনপি সহ সকল দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ইচ্ছুক। এটাই বহিঃপ্রকাশ ঘটেছে। জি, আপনার কাছে আসবো। যেতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে। তারেক রহমান আসার পরে বিএনপি নতুন ভাঙে যতটা চাঙ্গা হয়েছে, একই সাথে বিএনপি ভীষণভাবে শোকগ্রস্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ে। এরকম একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে, যখন বিএনপির দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে। এই অবস্থায় সর্বশেষ রাজনীতিতে বিএনপিতে যে মেরুকরণগুলো আমরা দেখছি, বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে জমিয়তে উলামা এবং বিএনপির সঙ্গে কয়েকটি দলের নেতা তাদের দল ত্যাগ করে এসে যুক্ত হয়েছেন। তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে আবার বেশ কিছু আলোচিত নেতা বা পরিচিত নেতাকেও কয়েকজনকে বহিষ্কার করতেও দেখা গেছে। বিদ্রোহী প্রার্থী চ্যালেঞ্জগুলো আছে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই যে বিএনপি আসলে এত বড় একটি দল, কেন বিএনপি এখনও জোট হয়ে নির্বাচন করছে, কাউকে না কাউকে তাদের দলে নির্বাচন করার সুযোগ দিচ্ছে অন্য দল থেকে এনে?
ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আপনি যে কথাটা বলেছেন যে শৃঙ্খলিত গণতন্ত্র, আমি আপনার সঙ্গে দ্বিমত করছি এবং দায়িত্বহীন কণ্ঠে দ্বিমত করছি। শৃঙ্খলিত গণতন্ত্র বলে কোনো কিছু ছিল না। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনের সময় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল। ঠিক। আমি কয়েকটা জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের ভূমিকা গত 15 বছর দেখেছি। আমি টক শোতে আপনার 2007 সাল থেকে টক শো করি, বাংলাদেশে যখন প্রথম টক শো শুরু হয়েছিল, এবং টক শো করেছি আমি ব্যারিস্টার মাইনুল হোসেন স্যারের সঙ্গে করেছি, আমি আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রতিটি রাজনীতিবিদ যারা অনেক সিনিয়র যারা ছিলেন। সে সময় আমার বয়স কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ছিল। 2007 সালে আমার হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছিল। তাই এখন প্রশ্ন করতে পারেন আপনি ওনাদের সঙ্গে কেন করেছিলেন। বৃন্দাবনে খাটাস বাঘ বলে না, আমি ছোট ছিলাম। সে সময় অনেক বড় বড় রাজনীতিবিদরা আপনার শৃঙ্খলিত ছিলেন, জেলখানায় ছিলেন। আবার অনেকে আছে সংস্কারে গেছেন, আবার অনেকে মনে করেন যে বুকে সেই সাহসটা ছিল না যে টক শোতে এসে সরকারের বিরুদ্ধে দুটো কথা বলবেন। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, কাউকে আপনারা কাভার আপ করার চেষ্টা করছেন, এটার আমি নিন্দা জানাচ্ছি। শৃঙ্খলিত গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ ছিল, মুক্ত ফ্যাসিবাদ ছিল। আমি এই কথাটা দিয়ে শুরু করছি। এখন আপনি যে কথাটা বললেন যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া 2016 সালে রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে রাষ্ট্র সংস্কারের 27 দফা প্রণয়ন করেছিল। যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা রাজপথে ছিলেন তাদেরকে নিয়ে 31 দফা প্রণয়ন করেছিলেন। সে 31 দফা প্রণয়ন যখন করেছিলেন, সেখানে বলেছিলেন যে এই যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক আছেন তাদেরকে নিয়ে সরকার গঠন করবেন। এখন আপনি বললেন যে বিএনপির কি ঠেকা পড়েছে, না, বিষয়টা ঠেকার বিষয় না। বিষয়টা হচ্ছে যে কমিটমেন্টের বিষয়, বিষয়টা হচ্ছে যে জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের বিষয়। প্রতারণার রাজনীতিরা বিএনপি কখনো করেনি, যার কারণে বিএনপির, যেমন একটা কথা বলেন আপনি, খুব সহজ বাংলা আমি বলি, যে ধানের শীষ কিংবা জামাত ইসলামের দাড়িপাল্লা কিংবা ইভেন যাতে আওয়ামী লীগ থাকতো তাদের নৌকা বা লাঙ্গল জাতীয় পার্টি, এই মার্কাগুলো মানুষ খুব বেশি চেনে। এখন আমার দলের জোটের শরিক যারা আছেন তারা যদি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করেন তাহলে হয়তো বা তাদের একটা রিস্ক থেকে যায়, যার কারণে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব হোক কিংবা তাদের পক্ষ থেকে শরিকদার যারা আছে, এটা রেসিপ্রোকাল আমি বলি, তারা তাদের দল বিলুপ্ত করেছেন কেউ, কিংবা কেউ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সো বিএনপি কখনো প্রতারণা এদেশের জনগণের সঙ্গেও করেননি, কিংবা তার শরিক যারা আন্দোলনে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে যুগবদ্ধভাবে ছিলেন, তাদের অ্যাকোমোডেট করার জন্য যা কিছু করার দরকার সেটা করেছেন। দ্বিতীয়, আপনি বহিষ্কারের কথা বলেছেন, দেখেন বহিষ্কার কাদেরকে করা হয়েছে, আমি সংক্ষেপে বলি 30 সেকেন্ড। বহিষ্কার করা হয়েছে জোটের যে সমস্ত নেতৃবৃন্দদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র সেখানেই কিন্তু বহিষ্কার করা হয়েছে, অন্য কোথাও হয় না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলীয় অন্য কেউ যদি আপনার স্বতন্ত্র নির্বাচন করছেন, সেখানে কিন্তু এখনও দলীয় শৃঙ্খলা পরিপন্থী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অর্থাৎ জিরো টলারেন্সটা দেখা হয়েছে যে শরিকদের জন্য বিএনপি যে কতটুকু আন্তরিক, সেটাই সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্য দিয়ে। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসবো। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একটা দল হচ্ছে এনসিপি। বলা হয় যে তারা এই জুলাই স্পিরিটটাকে অন্যদের চেয়ে তারা বেশি আপহোল্ড করছে বলে মনে করা হচ্ছিল। তো সেই জায়গাতে এসে আপনারা ভোটের রাজনীতিতে ঢুকে গিয়ে জামায়াতের সঙ্গে যখন তাদের 8 দলের জোটের সঙ্গে গেলেন, দুটি প্রশ্ন সামনে আসছে যে জামায়াতের যে জনবল সেটি হয়তো সুবিধা নিতে চাইছে এনসিপি, আর জামাত হয়তো ইমেজ ভালো করার জন্য এনসিপিকে সাথে নিচ্ছে। তাহলে কি এই জনবল এবং ইমেজের মধ্যে একটা ট্রেড হলো আপনাদের এই জোট করতে গিয়ে, নাকি উদ্দেশ্যটা কি আসলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত অসীম ভাই এবং আব্দুল মান্নান ভাই, তাকেও ধন্যবাদ। প্রথমত বিষয়টি হচ্ছে যে এখানের বাংলাদেশে নির্বাচনকালীন আমরা দেখেছি যে জামাতের সাথে ইতিপূর্বে বিএনপির একসাথে 22 বছরের টানা একসাথে কৌশলগত হোক কিংবা হচ্ছে নির্বাচনী জোট ছিল, সেটা একেবারে মানে
জোট রাজনীতি বলতে যেটা বোঝায় একটা পিওর জোট ছিল। আমাদের এখানে যেটা হচ্ছে এটা আসলে জোট না সরাসরি। কারণটা হচ্ছে বর্তমানে যে নির্বাচন কমিশনের যে আইন সে অনুযায়ী আসলে এইভাবে জোট হতে পারে না। মানে প্রত্যেকটা দলকে তার নিজস্ব মার্কে নির্বাচন করার একটা বাধ্যবাধকতা থাকে। ফলে এটা একটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কৌশলী নির্বাচনী সমঝোতা, নির্বাচন কেন্দ্রিক এক। 2 নম্বর হচ্ছে আমাদের এখানের কোন ভিত্তিতে এখানে এই সমঝোতাটা হয়েছে। সেখানে আমরা প্রথমে স্পষ্ট করে বলেছি যে এখানে আমাদের বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পরে শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে সেই জায়গার থেকে আমরা দেখেছিলাম যে শুধু হাদিকে হয়তো তারা হত্যা করতে সফল হয়েছে, তার পূর্বেও হাসনাত আবদুল্লাহ কিংবা আরও অনেকের উপরে এরকম কিন্তু সরাসরি হামলা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে নেতৃত্বরা ছিল, বিশেষ করে তাদেরকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান বা ভূমিকার কারণে তাদেরকে সরাসরি টার্গেট কিলিং করা হয়েছে। তো এই জায়গার থেকে যেটি হয়েছে যে দীর্ঘমেয়াদী পলিটিক্সের জন্য, কারণ একই সাথে যখন আপনার পুরো এস্টাবলিশমেন্ট, পুরো এনসিপি এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিদের পুরো বিপরীতে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে, সেই জায়গার থেকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং হচ্ছে একই সাথে আপনার যে ইস্যুটা বলছেন যে জুলাই সনদের সাথে আসলে একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে আসলে দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রশ্নটা আপনারা কেন শুধু আনছেন? not নিরাপত্তা। কাদের কারণে নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন? মাঠে কি এখন বিএনপিকে কি এই আপনারা চ্যালেঞ্জ মনে করছেন নিরাপত্তার জন্য এখন, নাকি বিএনপি বনাম আদার্স এই ধরনের একটা মেরুকরণ ঘটছে? না, এখানে বিএনপিকে কোনোভাবে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ মনে করা হচ্ছে না। প্রথমত এটা খুব স্পষ্ট, আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট খুনি হাসিনা এর সাথে রাষ্ট্রে গত 17 বছর ধরে এখানকার সংস্থার ভিতরে যে দোসরদের রেখে গিয়েছে। আপনি দেখছেন হাদিকে হত্যা করে কি দিনে দুপুরে বেলা পালিয়ে গেছে এবং তিনি এখন এসে ফেসবুক লাইভ করছেন, বক্তব্য দিচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্রেরও এটা একটা খুব সুস্পষ্টভাবে জড়িত আছে। স্পষ্টভাবে আমাদের জোটটা হয়েছে খুব কমন 3টা প্রশ্নে। প্রথমত বিষয় হচ্ছে যে জুলাই গণহত্যা হয়েছে সেই গণহত্যার এখানে বিচারকে আরও বেশি ত্বরান্বিত করা এবং গত 54 বছর পর বাংলাদেশ রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদটা হয়েছে সেই সনদে আগামীতে যে গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে এই সনদের বাস্তবায়নের একটা সুরক্ষিত হবে, সেইটাকে আরও বেশি মজবুত করা। তৃতীয়ত হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি বৃহত্তর এলাই তৈরি করা। আমরা মনে করি যে বরঞ্চ এই গণ অভ্যুত্থানের এনসিপি একই সাথে সকল ফ্যাসিবাদ বিরোধী সকল দলই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেখানে সমমনা যে আরও 8টি দল ছিল সে 8টি দলকে আমরা শুধুমাত্র ইসলামিক দল হিসাবে একটা কর্নার করি। আমরা মনে করি যে এখানে জুলাই অভ্যুত্থানের সাথে এই 8টি দল সমমনা নির্বাচনী সমঝোতা হওয়ার ফলে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে আরও বেশি অগ্রগামী হবে এবং পরবর্তীতে এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে 8টি দল শুধুমাত্র ইসলামিক দল হিসাবে তারা অ্যাক্ট না করে বরঞ্চ গণ অভ্যুত্থানের যে স্পিড দল মত নির্বিশেষে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে সকল নাগরিকের যে মর্যাদা প্রতিষ্ঠায় সেই জায়গাটায় এই দলগুলো আরও বেশি রেসপন্সিবল হবে। জি, বুঝতে পেরেছি। আপনার কাছে আরও অনেকগুলো বিষয় জানবার আছে। মাঝখানে আমরা এমন খবর পাচ্ছিলাম বা জানছিলাম যে বিএনপির কাছেও আপনারা এক ধরনের আসন ভাগাভাগি বা সমঝোতার চেষ্টা চালিয়েছেন, পরে কেন শিফট হলো সেই প্রশ্ন জানবো, উত্তর জানতে চাইবো। তার আবারও একটু আপনার কাছে আসতে চাই ডক্টর আব্দুল মান্নান। গত কয়েকদিনে একটা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে গত 24 ঘন্টায়, যে জামাত আসলে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, তার সেই প্রস্তুতিও নাই। ইভেন জামাতের অর্থমন্ত্রী কে হবে সেই মডেলও তাদের কাছে নাই। জামাতের আসলে এই প্রস্তুতির ঘাটতিটা কেন আলোচনায়? আপনার কাছে প্রস্তুতি কতটুকু? জি, ধন্যবাদ। দেখেন, এটা একটা অবান্তর কোশ্চেন। এটা কোনো কোশ্চেন হিসেবে একটা রাজনৈতিক দলের সামনে আনা উচিত না। এটা ফেসবুকীয় কোশ্চেন, এটা মেইন স্ট্রিমের মিডিয়ায় এটা আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশ জামাত ইসলামীর একটা তাদের সহযোগিতায়, তাদের মানে প্রত্যক্ষ অংশগ্রহণে, তাদের ম্যান পাওয়ারের মেকানিজমে বাংলাদেশের সবচেয়ে এশিয়ার বৃহত্তম একটি ব্যাংক পরিচালিত হয়েছে। এটা তো মডেল। কে বলছে বাংলাদেশ জামাত ইসলামী অর্থনীতি পরিচালনা করতে পারবে না? বাংলাদেশ জামাত ইসলামীর এরকম শত শত দেশে বিদেশে আমাদের জামাতের দলীয় প্রতিষ্ঠান না, কিন্তু জামাত ঘরানা এবং জামাত ঘরানার পরেই তো আপনারা অনেক কথা বলেন। তো এটা জামাত সমর্থিত বলতে পারেন, জামাতের লোকদের এখানে ইনভলভমেন্ট আছে। তো
তো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ মীর কাসেম আলী মিন্টু, উনি তো ইসলামী ব্যাংকেই ছিলেন, ওনারাই তো এগুলো তৈরি করেছেন। এই তৈরি করার পিছনে যাদের অবদান, তারা একটা দেশের অর্থনীতি দাঁড় করাতে পারবে না, বরঞ্চ যারা লুটপাট করবে তারা পারবে, তাদের দ্বারা সম্ভব না। বাংলাদেশ জামাত ইসলামীর যে সরকার গঠনের অভিজ্ঞতা নেই, এটার সাথেও আমি ব্যাপকভাবে এবং আমি সুস্পষ্ট দ্বিমত পোষণ করি। সেই দ্বিমতটা হচ্ছে, জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 3টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, সফলভাবে চালিয়েছেন, এবং আজও পর্যন্ত কেউ 1 টাকা কে হবে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে? হ্যাঁ, না, আছে কে হবে কোনো এটা তো নাম? আপনাকে এখনই বলে দিতে হবে না। কে প্রধানমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী তাদেরকে হবে, নিয়ে কে ভাবছেন, প্রেসিডেন্ট কোনো হবে, নাম আপনি বলতে আমাদের চান? এরকম শত শত মানুষ আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে নিয়ে আমাদের দেশে বিদেশে এরকম বহু মানুষ আছে। আমরা এরকম মানুষ তৈরির কারখানায় বাংলাদেশ জামাত ইসলামী। জনাব অসীম, আপনার কাছে আরেকটা বিষয় আমি আসবো আপনার কাছে, ছোট্ট করে বলতে চাই। একটু আগে যেটা বলছিলেন, আমি ওটা বলতে চেয়েছিলাম যে দেখেন, যে সমস্ত ছোট দল তারা নিজেদেরকে হারিয়ে দিয়ে আরেকটা দলে যোগ দিয়ে শুধু একটা মার্কার জন্য, তাহলে এই রাজনৈতিক দর্শনটা কোথায় থাকলো? তার নীতি আদর্শ শুধু কি নির্বাচনের বিজয়? তাহলে এই দলটাকে বিলুপ্ত করে তাদের নির্বাচন কমিশনের উচিত যে এই দলগুলোকে সাসপেন্ড করে দিয়ে নিবন্ধন বাতিল করে দেওয়া। জি, জনাব অসীম, আপনার কাছে আসতে চাই, এই যে এনসিপি আর জামায়াতের মধ্যে আসন সমঝোতা বা জোট যেটাই বলি না কেন, একটা কিছু তো হলো, এটিকে আপনারা বিএনপি কিভাবে দেখছেন? না দেখেন, একটা কথা বলি, ভোট, জোট, নোট অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2001 সালে 4 দলীয় জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলাম বিএনপির সঙ্গে ছিলেন এবং ওনারা 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। মান্নান ভাই যে কথাটা বলেছেন যে অমুকরা তাদের দল বিলুপ্ত করে এটা করেছেন সেটা করেছেন, একই ক্ষেত্র কিন্তু একই বিষয়, কিন্তু এটা একটু স্ববিরোধী বক্তব্যের মতো। আপনি যেমন এনসিপি, আমি মনে হয় আমরা শুনি ওনার কাছে। আমি বলছি, এটা রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। আপনি দর কষাকষি করেন। যেমন দেখেন, এই যে মান্নান ভাই যে কথাটা বললেন যে ওই সমস্ত দলের আপনার নিবন্ধন বাতিল হওয়া উচিত বা নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, এই বক্তব্যটা কিন্তু সঠিক না। কারণ আমাদের কনস্টিটিউশন, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বলি, এই সমস্ত রাইটগুলো আমাদের কনস্টিটিউশনে এনফ্রেন্ড আছে। তো সেই পার্সপেক্টিভে একজন রাজনীতিবিদ হিসেবে, এবং তিনি নিজেও পার্লামেন্টারি ইলেকশনে একজন ক্যান্ডিডেট, আমি ওনার সাফল্য কামনা করি। কিন্তু এইভাবে কথাটা বললে আচ্ছা, আমি যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে এই তাদের মধ্যে যে আসন সমঝোতা কিংবা জোট যেটাই বলি না কেন হলো, এটাকে কিভাবে দেখছে বিএনপি? না, আমি আপনাকে একটা কথা বলি, এটা কোনোভাবে দেখার কিছু নেই, খুব সহজ সরল হিসাব। ভোট জোটের রাজনীতি সব সময় ছিল, আপনি এটাকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নাই। ওনারা তো মনে করেন যে 91 সালে অঘোষিতভাবে হলো, যেখানে বিএনপি স্ট্রং ছিল সেখানে দেখা গেছে জামাত ভোট দিয়ে গেছে, কিংবা যেখানে জামাত স্ট্রং ছিল সেখানে বিএনপি ভোট দিয়ে গেছে। ওনারা 94 সাল থেকে মাগুরা নির্বাচনের পর আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিলেন বিএনপির বিরুদ্ধে। 91 সালে ওনাদের আসন ছিল সংসদে 18টি, ওনারা আন্দোলন করেছেন আওয়ামী লীগের সঙ্গে, ওনারা পেয়েছেন হলো গিয়ে 2টো আসন। আবার 2001 সালে বিএনপির সঙ্গে ওনারা নির্বাচন করেছেন, জোট করেছেন। এই জন্যই বলি যে স্থান কাল পাত্র ভেদে আপনারা মনে করেন যে এই রাজনৈতিক সমীকরণগুলো উল্লেখযোগ্য হয় জনগণের কাছে। জি, এখন যে কথাটা মান্নান ভাই বললেন সে কথাটা যদি বলেন তাহলে তো সেটা এনসিপির সঙ্গেই মনে করেন যে প্রযোজ্য, এনসিপির ক্ষেত্রে হতে পারে নতুন দল। আমি এনসিপির কাছে আমার নিজের অনেক প্রত্যাশা যে আমরা আসবো না, মার্কার বিষয় বড় কথা না। আমি তো একটু আগে ব্যাখ্যা করেছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি এত বেশি আন্তরিক যে মার্কাটা অনেক বড় মুখ্য বিষয়। আমি আপনাকে বলেছি, আপনার দলের নেতারা 2001 সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, তাহলে আপনি মার্কার কথাটা কেন তুলছেন? তখন তো উপায় ছিল না। না, এই যে বললাম স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র, দেখেন যদি উপায় থাকতো তার মানে কি করতেন? নির্বাচন কমিশন তো আরপিও সংশোধন করেছে, আপনাকে আপনার দলের মার্কা নিয়ে করতে হবে। যদি মার্কা নিয়ে না করতে হতো তাহলে আপনার আমার ইয়েটা হচ্ছে, দেখেন আদিব আপনি মনে করেন যে ওই শাপলাগুলি বাদ দিয়ে আপনার দাড়িপাল্লা ইলেকশন করতো, সেটাই বলছি। আপনার সঙ্গে যদি বিএনপির জোট হতো আপনি ধানের শীষ নিয়ে নির্বাচন করতেন। আপনাদের সংখ্যাগরিষ্ঠ নেতারা নেওয়া আর অল্টারনেটিভ, তার মানেটা কি? আমি যে কথাটা বলছি কি, আমি কোন কথাটা বলেছি যে স্থান কাল পাত্র ভেদে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নাই, সেটাকে রেশ ধরে একটা সময় আমরা দেখেছি যে বিএনপি জামায়াত একসাথে পলিটিক্স করেছে, এখন একে অপরকে কেউ
কেউ আক্রমণ করেও কথা BNP বলছে। আমরা কাউকে আমরা আক্রমণ করছে না। আলোচনায় কেউ আসবো, BNP ছোট্ট কাউকে একটা আক্রমণ বিরতি করছে নেওয়ার না। সময় হলো। আমরা বিএনপি বলেছে যারা আন্দোলনে ছিল, জি। গণতান্ত্রিক আন্দোলনে, তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে। জি। বিএনপি কখনো কাউকে আন্ডারমাইন করেনি। যেটি আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার পর এখন পর্যন্ত 8 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে আপনারা কি ধারণা করেছিলেন? তাসনিম জারার মতো একজন সুপরিচিত নেত্রী তিনি পদত্যাগ করেছেন। গতকালকে মুশফিকুর সালিহিন, আপনাদের মিডিয়া উইং যিনি দেখতেন, আরও কয়েকজন সুপরিচিত এবং শক্ত নেতা বলে পরিচিত পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিটা কতটুকু আঁচ করেছেন এবং কতটা আপনাদেরকে চাপে ফেলেছে? প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, এনসিপির টোটাল কেন্দ্রীয় কমিটি 208 সদস্যের। ফলশ্রুতিতে যে সিদ্ধান্ত হয়েছে, পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা এনসিপির টোটাল সাংগঠনিক যে লেয়ারগুলো আছে, সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ, তারপরে নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদ, 3টা ভাগে আছে। ফলে প্রত্যেকটা সর্বোচ্চ নির্বাহী পরিষদ এবং হচ্ছে একই সাথে আপনার হচ্ছে রাজনৈতিক পরিষদ এবং কেন্দ্রীয়, প্রত্যেকটা পরিষদেরই প্রায় 4/3 ভাগের সমর্থন নিয়ে এই জায়গাটি হয়েছে আর কি, সিদ্ধান্তটি গ্রহণ হয়েছে। বরঞ্চ আমি যেটি মনে করি যে অভ্যুত্থান পরবর্তীতে আমরা যেটি দেখেছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তীতে তরুণদের ভিতরে নতুন রাজনীতি নিয়ে অনেকের আগ্রহ প্রকাশ হচ্ছে, অনেকে অ্যাক্টিভিজম থেকে রাজনীতিতে এসেছেন। ফলে অ্যাক্টিভিজমের থেকে রাজনীতিতে এসে রাজনৈতিক যে পুরো কালচারটা, সেটার সাথে যে অ্যাক্টিভিজমে একটা জিনিস থাকে যে সব সময় তাকে একটা হচ্ছে পিউরিফিকেশন বা এরকম কিছুর চিন্তা করে। তো সেই জায়গার থেকে হয়তো আমার কাছে যেটা মনে হয় যে নিজেকে অ্যাডাপ্টেশন করা কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে কিছুটা এখানে দ্বিমত করব, সেটা হচ্ছে যে দেখেন, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই জায়গাটায় যদি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা কিংবা হচ্ছে তাকে হচ্ছে অন্য দলের সাথে জোট করার বিষয়ে যদি আপত্তি থাকতো, সেটা দলের ভিতরে একটা আলাপ আলোচনা করে সেই প্রক্রিয়ায় যেতে পারতেন। কিন্তু এই যে পদত্যাগ করা, ব্যক্তিগতভাবে তো তারা যার যার রাজনৈতিক সিদ্ধান্ত তো নিতেই পারে, তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং একই সাথে আমরা মনে করি সামনেও আমরা একই সাথে মানে আমাদের জেনারেশন যে ভুল লোকেদের সাথে আপনারা পথ চলেছেন, তাহলে আপনি যে বললেন না, এখানে ভুল লোক না, এটা হচ্ছে যে একই সাথে রাজনৈতিকভাবে সমমনা সমবয়সী, একই সাথে যখন রাজনৈতিক পথ চলা হয় তো স্বাভাবিকভাবে অনেকের ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তো ফলে যারা পদত্যাগ করছে তাদেরও পরবর্তী রাজনৈতিক এই পদত্যাগগুলো আপনাদের দলে প্রভাব ফেলছে কিনা কি মনে হয়? কিছুটা প্রভাব তো অবশ্যই ফেলবে, কারণটা হচ্ছে কিছু শক্তি তো ক্ষয় হচ্ছে, এটা তো স্বাভাবিক। কারণ যাকে দীর্ঘদিন ধরে ধরেন এনসিপির একটা জায়গা তো তৈরি হতে সময় লাগে, যারা স্বাভাবিক যে মিডিয়া সম্পাদক ছিল, হয়তো ধরেন তার মিডিয়া সম্পাদক না হইলে অনেক জায়গায় হয়তো দেখেছেন এনসিপির ও তার কাছে রেসিপ্রোকাল স্ট্রেংথ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা ক্ষতিগ্রস্ত, আমি আসবো মেন লোক তৈরি হইতে সময় লাগে, মানে হুট করে। যে আমরা ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। একবার জামায়াতের আমির বলেছিলেন যে এনসিপির তারা তো আমাদেরই ছোট ভাই, তারা কিছু বললে আমরা কিছু মনে করি না। এই ছোট ভাইটার মিনিং আসলে কি? এনসিপির একটা নেতৃত্বের বড় অংশ অনেকেই বলে থাকেন যে তারা জামাত কিংবা ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ডের, এটা এক ধরনের আলোচনা সমালোচনা আছে। ফলে তারাই আবার আপনাদের কাছে ফিরে এসেছে বলে যে বিতর্ক তোলা হচ্ছে, সেটির জবাবে কি বলবেন? না, এটা তো জামাতের আমির, আমাদের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমান সত্য উচ্চারণ করেছেন যে তারা আমাদের ছোট ভাই, আমাদের সন্তান তুল্য। এটা তো বয়সের কারণেই, তারা তো বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া একটা প্রজন্ম। এই প্রজন্ম সত্য ন্যায় প্রতিষ্ঠা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যে অবদান রেখেছে, তাদের ছোটোখাটো ত্রুটি থাকতেই পারে, সেটাকে সামনে রেখেই তাদেরকে ধারণ করেই আগামীর রাজনীতি করতে হবে, এই দৃষ্টিকোণ থেকে বলেছেন। এটাকে নিয়ে যদি মিডিয়া রংচং করে যদি বলে এটা জামাতের বি টিম, এটা জামাতের পেটের থেকে আসছে, এটা ছাত্র শিবির থেকে আসছে, তো এরকম বহু লোক তো আমরা বিএনপির যদি ওনার প্রশংসা করি, তাহলে আপনি কি বলবেন যে উনি একসময় শিবিরের কোনো কিছু ছিলেন কিনা? আপনাকে যদি বলি যে আপনি তো অনেক ভালো মানুষ, তাহলে কালকে আরেকজন বলবে যে
ঠিক আছে তাহলে মাসুদুন নবী হচ্ছে জামাত শিবির করতে হয়তো, কেন ভালো বললো? এটা এইভাবে রংচং করার কোনো সুযোগ নেই। রাজনীতিতে এই ভদ্রতা থাকা উচিত, গ্রহণ করার মানসিকতা থাকা উচিত, সেই জায়গা থেকে জামাতের আমির বলেছেন। যে জনাব অসীম, আপনাদের দলের ভিতরে আপনি বলেছেন যে প্রতিশ্রুতির কারণেই যারা বিএনপির সাথে দীর্ঘদিন পথ চলেছে তাদেরকে এই নির্বাচনে একসাথে সঙ্গে থাকার জন্য সুযোগটা করে দেওয়া হয়েছে। যাদেরকে বহিষ্কার করা হলো, বিএনপি এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাচ্ছে, অনেকে চেইন অফ কমান্ডটা মানছে না। তারেক রহমান সাহেব আসার পরে এই বিষয়ে আপনারা আসলে কি মনে করছেন যে এটা কতটা লাগাম টানা যাবে এই বিদ্রোহের? যেই বিদ্রোহগুলো আছে এগুলোকে আমি খুব একটা বড় কিছু বলে মনে করি না। তার কারণটা হচ্ছে যে জোটের প্রার্থী বাদে যে সমস্ত জায়গায়, যেমন দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন, মনোনয়ন নিয়ে বিএনপি তো একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেখানে একজন না দুজন না তিনজন, ততোধিক তারও বেশি আপনার মনে করেন অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট থাকেন, এবং দীর্ঘদিন আপনার নির্বাচন না হবার কারণে, নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো তো নির্বাচন ছিল না। আমি যে কথাটা বলেছিলাম, যে আপনি বলেছিলেন যে শৃঙ্খলিত গণতন্ত্র, আমি তো সেটা স্বীকার করি না, অস্তিত্ব নেই, ফেসিজম ছিল, সেখানে গণতন্ত্রের লেশমাত্র চিহ্ন ছিল না। তো গণতান্ত্রিক উত্তরণের পথে সবার মধ্যে মনে করেন যে একটা এক্সপেকটেশন থাকে যে এই একটা সুযোগটা আমি কাজে লাগাই। একজন রাজনীতিবিদের আপনার প্রথম এবং শেষ টার্গেট অ্যাচিভমেন্ট কোথায়? হাউস অফ পার্লামেন্টে যাওয়া, তাই না? আমি যে এলাকায় বাস করি, যেখান থেকে আমি মনে করেন যে রাজনীতিটা করেছি, মাঠে রাজনীতি করেছি, আমিও একজন প্রার্থী ছিলাম, দল আমাকে মনোনয়ন দেন, আমিও চাইলে স্বতন্ত্র করতে পারতাম, কিন্তু আমি দলের শৃঙ্খলার বাইরে কখনো কোনো কিছু চিন্তা করি না। দল যাকে মনোনয়ন দিয়েছেন তিনি ভালো কি মন্দ সেটা বিবেচনা করবেন জনগণ, কিন্তু আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো কিছু করব না। এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিদ্রোহী প্রার্থী এসে আছেন বা এখনও বিদ্যমান আছেন, এখনও কিন্তু দল তাদের ব্যবস্থা নেননি। আমি যে কথাটা বলেছি যে জিরো টলারেন্সটা দিয়েছে, যে বিগত 15-16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে একটা কমফোর্ট দেওয়ার একটা বিষয় আছে এবং শৃঙ্খলার বিষয় আছেন। সেই জায়গাতে দল আন্তরিকতার পরিচয় দিয়ে সেখানে যারা দল থেকে প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কার করেছেন। এর বাইরে কিন্তু অন্য কোথাও কিন্তু বহিষ্কার এখনও হয়নি, হয়তো বা হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কথাটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে এই অবস্থার মধ্যে দিয়ে মানে কি হবে রেজাল্টটা, তাই না? তো এখন একটা বিষয় আছে যে জামাত ইসলামের কথা বলেন বা এনসিপির কথা বলেন, এনসিপি তো মনে করেন যে বিগত কিছুদিন আগে, এখন তো অনেকগুলো ফটোকার্ড আছে মনে করেন সোশ্যাল মিডিয়া, মনে করেন সেখানে বিভিন্ন বিষয় আছে, এনসিপি জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু ওই যে রাজনৈতিক একটা সমীকরণের বিষয় থাকে, এবং রাজনীতিতে শেষ বলে কোনো কথা কখনো থাকে না, মানে নট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। রাজনীতিটা হয়ে গেছে সেরকম, সেজন্য সবাই মনে করেন যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স, কোথায় আপনার সুযোগটা বেশি হবে। আমি তো জানি যে মনে করেন যে জামাতের সঙ্গে বিএনপির একটা ধরনের কথাবার্তা চলছিল যে মানে কতগুলো আসন দেবেন, সত্য কি মিথ্যা আমি জানি না, কারণ আমার চেয়ারটা রাজনীতিতে সে অবস্থানে না। কিংবা এনসিপির সঙ্গে জামাতের, কিংবা এনসিপির সঙ্গে বিএনপির, সবার সঙ্গে কিন্তু সবার কথা হয়েছে। এবং জামাতের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে যদি নির্বাচনের পরে ওনারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পান, বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন, কিংবা বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পান, ওনারাও চাইবেন যে সরকারের অংশীদার হবার জন্য। অংশীদার হতে, সেটা কি জন্য হচ্ছে? কাদের বিরুদ্ধে? দেশের স্বার্থে, দেশের স্বার্থে, ফেসিসদের বিরুদ্ধে। একটা জাতীয় গণজাগরণ তৈরি হয়েছিল জুলাই আগস্ট 2024 সালে, সেটাকে কন্টিনিউ করার জন্য, সেটাকে ধারণ করার জন্য। আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে, জামাতের সাথে কথা চলছিল, এনসিপির সাথেও। আমাদের কাছে এরকম তথ্য আসছিল যে এনসিপি এক ধরনের বার্গেনিংয়ের চেষ্টা করছে বা আলোচনার চেষ্টা করছে বিএনপির সাথে আসন সমঝোতার জন্য। শেষ পর্যন্ত আসলে কোথায় হলো না? আপনারা আসলে কটা আসন চেয়েছিলেন, তারা কটা দিতে চেয়েছে? এনসিপির এই জোটের যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, এটা কোনো আসন সংখ্যার সাথে ছিল না। মূলত বিষয়টি ছিল যে আমি আগেই বলেছি যে এখানকার যে জুলাই মৌলিক সংস্কার ভিত্তিতে জুলাই সনদ হয়েছিল, সেই জায়গাটি সংরক্ষিত থাকা কোথায় থাকবে। দেখেন, আমরা এখন পর্যন্ত বিএনপির খুব জোরে সোরে গণভোটে
হ্যাঁ বলুন কিংবা গণভোট নিয়ে আমরা কিন্তু খুব বেশি প্রচার প্রচারণা দেখতেছি না, বরঞ্চ আমাদের কাছে বেশ কিছু আসছে। এটা আমি প্রত্যাশা করবো যে যেন এটা দলীয় সিদ্ধান্ত নাই হয়, যে তৃণমূলে বেশ কিছু জায়গায় গণভোটে একটা না ক্যাম্পেইনের এক ধরনের জায়গা কিন্তু আমাদের কাছে এসেছে তথ্য। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এনসিপির অবস্থানটা হচ্ছে যে দীর্ঘ 8 মাস যে ঐক্যমত কমিশনে জুলাই সনদের বিষয়ে যে মৌলিক সংস্কার বিষয়ে একমত হয়েছে, সেটা গণভোটে হ্যাঁর মাধ্যমে হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা বাস্তবায়িত হবে এবং এটা সংরক্ষিত হবে। আপনি যে এটা ছিল একটা প্রশ্নটা মৌলিক বিএনপির সঙ্গে বিষয়টা। আসলে আপনাদের কি আলাপ হয়েছিল আসন না ভাগাভাগি বা সমঝোতা বিএনপির নিয়ে? সাথে আসনের বিষয় ভাগাভাগির বিষয়টা, বিএনপির সাথে যে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা শুধু আসনের বিষয়টা তো এখন না, একেবারে যখন ঐক্যমত কমিশন জুলাই সনদ প্রস্তুত হচ্ছিল তখন থেকে একটা আলাপ ছিল যে বিএনপির কিন্তু বেশ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্টগুলো যেন তারা ইতিবাচকভাবে তুলে নেয়, বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হওয়া এই জায়গাটিতে। এবং পরবর্তীতে দেখেছেন যে এই সরকার এবং সেখানে নোট অফ ডিসেন্ট তুলে দিলেও সেটা নিয়ে বেশ আলোচনা হয় এবং স্বাক্ষর করা নিয়েও একটা নানা ধরনের বিষয় ছিল। ফলে আসনের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখানে জুলাই সনদের মৌলিক সংস্কার ভিত্তিতে যেটি হয়েছে সেটি বাস্তবায়নের মূল জায়গাটা ছিল। আর আরেকটু জাস্ট আমি আলোচনার প্রেক্ষাপট আমি একটু বলতে চাই। অসীম ভাই বলেছেন যে আমি মনে করি এই নির্বাচনে বিএনপির একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে তারা সর্ববৃহৎ একটা নিয়ন্ত্রণহীন দল হয়েছে এবং খুব এটা আমাদের জন্য দুঃখজনক। দীর্ঘদিন তাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, যে কয়টি দল তার দল ত্যাগ করে গিয়ে ধানের শীষে নির্বাচন করতে বাধ্য হয়েছে, এটা তৃণমূলের মাধ্যমে বাধ্য করেছে। কারণ আপনি দেখেছেন যে রাশেদ খানের আসনে যখন ঝাড়ু মিছিল হয়েছে, কফিন মিছিল হয়েছে, তখন রাশেদ খান চিন্তা করেছে যে আমি ট্রাক মার্কে ইলেকশন না করে ধানের শীষে আমি করতে বাধ্য হয়েছি। কিংবা সাকিবের আসনে কিন্তু ঝাড়ু মিছিল হয়েছে, পার্থ ভাইয়ের এখানে হামলা হয়েছে, ইভেন কি ববি হাজ্জাজ ভাই সর্বশেষ আফসোস করেছেন যে এত পোস্টার লাগাচ্ছে বিএনপি নেতারা, ববি হাজ্জাজ ভাই লাগাচ্ছেন না। বিএনপি বড় একটি দল এবং তারা এটি নিয়ে কাজ করছেন, এই বিষয়ে আসলে টকশোতে অনেক বিতর্ক হয়। আপনার কাছে একটু জানতে চাই যে বলা হচ্ছে গণভোট এটিকে সংস্কারের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেই জন্য এনসিপি জামাত যুক্ত হয়েছে এবং বিএনপি গণভোটে না ভোট দিবে বলে ক্যাম্পেইন চালাচ্ছে। এটি কি বিএনপি কি আসলে সামগ্রিকভাবে না ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে? বিএনপি কি সংস্কার চায় না? এই অভিযোগ কি সত্য? প্রপোজিশনটা যেভাবে এসেছে আপনার পক্ষ থেকে এবং আদিবের পক্ষ থেকে, দুইটাই রং। কিন্তু বিএনপি আর জনগণ আলাদা বিষয়। বিএনপি একটা রাজনৈতিক দল আর জনগণ হলে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারা হাঁ দেবে, তারা হাঁ দেবে, তারা যদি না দেন তারা না দেবেন। বিএনপি হাঁ কিংবা না কোনো কিছুই বলেছে এটা বলে আমি জানি না। কারণটা হচ্ছে কি, দেখেন একটা জিনিস, বাস্তবতাটা হচ্ছে কি, নির্বাচনটা কি, মানুষ এদেশের জনগণ তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, প্রতারণা হয়েছে, ছলচাতুরি হয়েছে জনগণের সঙ্গে। ফেসিস্টরা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যেন তেনভাবে অথরিটেরিয়ান, টোটালিটেরিয়ান একটা গভর্নমেন্ট তারা কায়েম রেখেছিল। সেখান থেকে যে উত্তরণটা ঘটেছে, সে জায়গাতে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, শুধু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু এই যে গণভোট হাঁ কিংবা না, এটা নিয়ে খুব বেশি একটা আপনার আলাপ আলোচনা। আমি এখন জামাতের কোনো প্রচারণা দেখিনি কিংবা এনসিপির প্রচারণা দেখিনি যে আপনি হাঁয়ের পক্ষে দেন কিংবা আপনার নায়ের পক্ষে দেন। হাঁ কিংবা না বিএনপির জন্য ইম্যাটেরিয়াল। কেন কি আমি আপনাকে বলি, আমি বিএনপি ভোট দিতে গেলে কিন্তু আমি বিএনপি না, আমি একজন জনগণ এবং একজন ভোটার। ঠিক তেমনই যে বিএনপি যদি 30% বলেন, 40% বলেন, 50% বলেন, কিংবা জামাতের 20%, 30%, 50%, যাই বলেন, এনসিপির বলেন, নাগরিকরা এদেশের নাগরিক, তাদের ভোটাধিকার প্রয়োগ করা তাদের সাংবিধানিক ক্ষমতা। বিএনপির জন্য কেন হাঁ এবং না কোনোটাই প্রযোজ্য না। কারণ হাঁও যদি জয়যুক্ত হয় তাহলে সেই 31 দফা, নাও যদি জয়যুক্ত হয় তাতেও কিন্তু বিএনপির কমিটমেন্ট রয়ে গেছে। তাহলে এই 9 মাস ধরে তো আলোচনা হলো, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, যেটাকে আমি প্রথম থেকে বলে এসেছি। শুধুমাত্র কালক্ষেপণ করেছেন, আপনি সংস্কার করা উচিত ছিল অন্য কিছু, আপনি কি করবেন পরবর্তীতে, আপনি সেই সংস্কার করেছেন। কিন্তু এই যে নির্বাচনটা করবেন, এই যে গত 1.5 বছর গেল, আপনি খোল নলচে নাই প্রশাসন, পুলিশ প্রশাসন,
আপনি যে অনেক সুষ্ঠু, কিছুই সুন্দর নির্বাচন বাস্তবায়ন করবেন, হয় নাই। আপনাকে করা উচিত ছিল সেটা, তা না করে আপনি একাডেমিক জি, ডিবেট আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। একেবারে ছোট করে ডক্টর মান্নান আপনি যদি বলেন যে এই যে গণভোট নিয়ে বিএনপির প্রতি আপনার অনাস্থা কেন, যে বিএনপি সবাই না ভোট দিয়ে দিবে, আপনাদেরকে হা ভোটটা দিতে হবে, খুব ছোট করে। হ্যাঁ, ঠিক আছে, আমি খুব ছোট করে বলি। দিব বলেছে যে এখানে নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির অনেকগুলো কোশ্চেন ছিল এবং মাঝখানে একটা প্রচারণার ভিতরে বেশ কিছু বিএনপির বিভিন্ন জায়গা থেকে না ভোটের একটা ছোট্ট ক্যাম্পেইন হয়ে বন্ধ হয়ে যায়। এটা আমাদেরকে মানে হতাশাগ্রস্ত করেছে। দ্বিতীয় যেটা বলতে চাই, ৫ই আগস্ট পরবর্তী রাজনীতিটা যদি বিএনপি রাইট ট্র্যাকে রাখতে পারতো, চাঁদাবাজি, দখলবাজি, মানে থেকে শুরু করে মামলা বাণিজ্য, বহু ধরনের অকারেন্স, পাথর দিয়ে মানুষ হত্যা, এই জায়গা যে আমি এটা প্রতিবাদ জানাচ্ছি, আপনি এটা ভুল কথা বলছেন। এই চাঁদাবাজির কথা বলছেন, আপনি প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি জামাত করেছেন, আমাদের ভুল তথ্য উপস্থাপন করছেন, সর্বশেষ বক্তা হিসেবে আপনি এই সুযোগ পেয়েছেন না, আমি প্রতিবাদ করি। এটা মিথ্যা কথা, মিথ্যা তথ্য, ভুল তথ্য। বৈষম্যহীন বাংলাদেশ, শহীদদের রক্তে ঋণ এবং পরবর্তী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে আশার জাগানোর কথা ছিল, সেটা ব্যর্থ হওয়ার কারণে এই গণভোটের পক্ষে হাটা জয়যুক্ত হওয়া বাংলাদেশের মানুষের জন্য জরুরি হয়ে গেছে। ঐতিহাসিকভাবে আপনার সবসময় প্রতারণা। শহীদ হাদির হত্যাকাণ্ডের পর আপনারা যে প্রতারণার আশ্রয় নিয়েছেন, কি প্রতারণার যে আমরা হাদির হত্যাকারীর বিচার যতটা বাড়াতে চাই না, আমরা একেবারে একেবারে শেষ পর্যায়ে আলোচনা না। গতকালকে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ডক্টর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বার্তা দিয়েছেন, আপনি শুরুতে যেটি বললেন যে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করার, সামনে নির্বাচন